ওভাবে তাকিয়ে থাকলে পড়বে কিভাবে? অরুণী রুদ্রের দিকে তাকিয়ে ম্লান হাসে। রুদ্র মনে মনে অবাক হচ্ছে অরুণীর পরিবর্তন দেখে। অরুণীর আচরণে মনে হচ্ছে রুদ্রের সাথে ওর প্রথম দেখা হয়েছে। প্রয়োজন ছাড়া কোনো কথা বলছে না অরুণী, প্রয়োজনে প্রশ্ন করছে। পড়ার ফাঁকে রুদ্র নিচু গলায় বলল, অরুণী, মন খারাপ তোমার? অরুণী ভ্রুকুচকে বলল, মন খারাপ কেন থাকবে স্যার? অরুণীর মুখ থেকে স্যার সম্বোধন শুনে রুদ্র বোধহয় বিব্রত হলো খানিক। কিছুক্ষণ নিঃশব্দে কাটল। অরুণীর তীব্র অস্বচ্ছন্দ লাগছে। কিছুক্ষণ পর রুদ্র মনে হতে লাগলো অরুণীর এমন আচরণে ওরও অস্বস্তি হচ্ছে। এই অস্বস্তিকর পরিবেশ এড়াতে রুদ্র অরুণীর দিকে তাকিয়ে চটজলদি সহজ গলায় বলল, আচ্ছা আচ্ছা, কি যেন পড়াচ্ছিলাম? অরুণী স্বাভাবিক গলায় বলল, পদার্থ বিজ্ঞান পড়ছিলেন। রুদ্র বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে নিচু স্বরে বলল, ব্যক্তিগত একটা রাগ বা জিদের বশে ফোনটা ভেঙে ফেলেছিলাম, আর বাসাটা পরিবর্তন করেছি কিছু সমস্যার কারণে। নতুন বাসায় সবকিছু গুছিয়ে তার পরের দিন রাজশাহী চলে গিয়েছিলাম। রুদ্র কথা বলার ফাঁকে তাকালো একবার অরুণীর দিকে। অরুণীর মুখাবয়ব বলছে রুদ্রের কথার দিকে ওর খেয়াল নেই। রুদ্র আবার বলল, মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ কষ্ট থাকে না, আমারও তেমন কিছু দুঃখ আছে। আগে সবগুলো সিমি অফ। আর আমি মানছি রেস্টুরেন্টে বসে তোমার হাত ধরাটা অন্যায় হয়েছিল, আমি তার জন্য দুঃখিত। অরুণী কঠিন গলায় বলল, অন্যায়টা কি শখের বশেই করেছিলেন? রুদ্র উত্তর দিল না। অরুণীও বোধহয় উত্তরের অপেক্ষা করল না। রুদ্র অনেকক্ষণ পর বলল, আমি ওই ঘটনাটার জন্য অনুতপ্ত। অরুণীর প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে পড়া শেষে অরুণী বলল, আপনার কাছে পড়া আমার জন্য অস্বস্তিকর বিষয়, কিন্তু বাসার কাউকে এটা বলতে পারবো না। অন্য কোনো মিথ্যে বললেও তারা সায় দেবে না। এর পেছনে অবশ্য আমার দোষ আছে। আপনি কোনো এক অজুহাতে আমায় পড়াতে আসা বাদ দিয়ে দেন। কথাটি বলে রুদ্রের দিকে আর তাকালো না অরুণী। রুদ্রের জন্যে এত সব হাস্যকর পাগলামি করেও কোনো লাভ হয়নি। তাতে অরুণীর কোনো ক্ষোভ নেই, কিন্তু রেস্টুরেন্টে বসে অমন আচরণ করে অরুণীর আবেগ অনুভূতি নিয়ে মজা নিয়েছে। এই ব্যাপারটাই অরুণীর মনে তীব্র রাগ কিংবা অভিমানের সৃষ্টি করেছে। অরুণী সিঁড়ি পেয়ে দোতলায় ওঠার সময় সেলিনা আহমেদের গলা কানে আসলো, রুদ্র প্রতিদিন এখানে নাস্তা করে যাবে, বুঝলে? এত অস্বস্তি বোধ করার কি আছে? অরুণী তাকায় সেদিকে। বোঝা গেল রুদ্র খেতে চাচ্ছে না। সেলিনা আহমেদের চোরাচুরির কবলে পড়ে নাস্তানাবুদ অবস্থা রুদ্রের। অরুণী একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনের ভিতর ছটফট করছে অরুণীর। চুপচাপ রুমে বসে থাকে। রুদ্র যতক্ষণ এই বাসায় থাকবে ততক্ষণ অরুণীর এই ছটফটানি কমবে না। কোনো এক অজ্ঞাত কারণে অস্থির লাগছে। রুদ্রের মুখোমুখি হতে চায় না আর অরুণী। খাবার রুম থেকে সেলিনা আহমেদ ডাকে। অরুণীর সাড়া না পেয়ে বেজায় বিরক্ত নিয়ে অরুণীর রুমের দিকে আসে। রুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোকে? অরুণীর অমনোযোগী ভাব। রুদ্র আম্মা পরে খাবো। যাওয়ার পর রুম থেকে বের হলো অরুণী। বুকের ভিতর নিদারুণ এক কষ্ট হচ্ছে ক্রমশ। কোথাও যেন শূন্যতা, চাপা কষ্ট, প্রখর অভিমান সবটা মিলিয়ে ঔদাসীন্যতার গ্রাস করছে অরুণীকে। কার্তিক কর্মকারের বাসা ছাড়ার পর রুদ্র আর কিরণ ভিন্ন ভিন্ন মেসে উঠেছে। কিরণের দুই চাচাতো ভাই থাকে, তাদের সাথে উঠেছে কিরণ। সকালে অরুণীর আচরণে খুব বিচলিত হয়েছে রুদ্র, সাথে অনুতপ্তও হচ্ছে। অরুণীর হাত ধরাটা বাড়াবাড়ি হয়ে গেছে। একজন মানুষকে এভাবে অবজ্ঞা করে কেমন যেন অপরাধ বোধ হতে লাগলো রুদ্রের। অরুণীর পরিবর্তন কম বেশি ভাবাচ্ছে রুদ্রকে। সন্ধ্যার পর রুদ্র কিরণকে ফোন দিয়ে বলল, আমার বাসার দিকে আড্ডা দেই না অনেক দিন। কিরণের সাথে সাথে রুদ্রের বাসায় গিয়ে হাজির। চাচাতো ভাইদের সাথে কিরণের ভালো বনাবনি হচ্ছে না, সেই নিয়ে আক্ষেপ করলো কিরণ। রুদ্র বলল, আমারও এখানে তেমন ভালো লাগছে না, ছেড়ে দিব ভাবছি। একটু থেমে রুদ্র হেসে আবার বলল, তোর সাথে বনামনি হবে কিভাবে? সবাইকে কি রুদ্র ভাবিস যে তোর সাথে বনামনি করে থাকবে? বলেই আরও শব্দ করে হেসে ওঠে রুদ্র। কিরণ মুহূর্তের জন্যে আবেগপ্রবণ হয়ে পড়ে, বলে, আসলে দোস্ত, আর আমার জীবনের প্রিয় মানুষদের তালিকায় তোর নামটা আগে রে। কিছুক্ষণ পর কিরণ আবার বলল, বাসায় ভালো লাগছে না,
চল বাইরে থেকে ঘুরে আসি। আদিল সদল ওদের ফোন দিয়ে আসতে বলি। বল, তবে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি কিরণ। কিরণ আগ্রহী চোখে কথাটা শোনার জন্য তাকায়। কি কথা? রুদ্রের গলায় কৌতুক। বিয়ের পর তোর বউয়ের সাথে তোর নিত্য মারামারি লাগবে, মারাত্মক মারামারি। কিরণের মুখে বিরক্তি। রুদ্র বাসার গেট থেকে বের হওয়ার পর বলে, আজ অরুণীকে পড়াতে গিয়েছিলাম। কিরণ যেন ভুল কিছু শুনেছে, নিশ্চিত হতে প্রশ্ন করে, কি বললি? অরুণীকে পড়াতে গিয়েছিলাম। আত্মীয় স্বজনের বাসায় টিউশনি অস্বস্তিকর ব্যাপার, কিন্তু শাহেদ আহমেদের মুখের উপর না বলি কি করে? কিরণের চমকানো দৃষ্টি। আবছা অন্ধকারে অস্পষ্টভাবে বোঝা গেল কিরণের চেহারায় তীব্র বিস্ময়। কিছুক্ষণ পর রোমাঞ্চিত হয়ে বলে, হাউ রোমান্টিক দোস্ত, এত রোমান্টিক ব্যাপার? উফ। রুদ্র কিরণের এসব কথা উপেক্ষা করে গাঢ় গলায় বলল, আমার ওই দিনের ঘটনাটা আসলে ঠিক হয়নি। অরুণী কষ্ট পেয়েছে। অরুণের মেয়েটা ধৈর্য আছে বটে, নয়তো এত উপেক্ষার পরও কিভাবে নির্লিপ্তভাবে এত সব পাগলামি করে যাচ্ছে। হ্যাঁ দোস্ত, বলি কি, প্রেমটা করে ফেল। রুদ্র হালকা গলায় বলল। তোর কিরণ একটু বিরক্ত নিয়ে বলল, ধুর কি, আসলে তো প্রবলেমটা কি? অরুণীর গায়ের রং ফর্সা না এটা? পাগলের মতো কথা বলিস না তো কিরণ। অরুণীর চোখগুলো কি সুন্দর, ড্যাপ ড্যাপে, কাঁধ অব্দি চুলগুলো ভালোই লাগে। ওর গায়ের রংটা একদম পারফেক্ট। আমার মনে হয় ফর্সা হলে ওকে ভালো লাগতো না যতটা এখন লাগে। ওর কথাবার্তা, চঞ্চলতা সবই আকর্ষণীয়। রুদ্র একটু থেমে বলল। অরুণীর ঠোঁট দুটো সুচিত্রা সেনের মতো। কিরণ হেসে উঠল। হাসির ধকলে শরীর কাঁপছে কিরণের। হাসতে হাসতে বলে, ওরে সালা, তলে তলে এত দূর, ঠোঁট চোখ চুল সবই খেয়াল করিস? হ্যাঁ। কিরণ আবার সমান তালে হাসছে। রুদ্র খানিক বিরক্ত হয়ে বলল, এত হাসির কি হলো তোর? আরে ভাই, একটা মানুষ দেখতে কেমন এটা বলাও কি দোষ? কিরণ হাসি পুরোপুরি থামিয়ে বলল, না দোস্ত, দোষ না। তুই কিন্তু অরুণীর প্রেমে পড়ে গেছিস। প্রেমে যে পড়েছিস এটা তুই নিজেও বুঝতে পারছিস না। প্রেমে টেমে কিছুতেই পড়িনি, আপাতত একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? লাবণ্য। লাবণ্যের কথা শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল কিরণের। বলল, লাবণ্য কি? লাবণ্য প্রতিনিয়ত ফোন মেসেজ দিয়ে যাচ্ছে, দেখা করতে চাই। তোর ফোন নাম্বার আবার কোথায় গেল পেলো? আদিল হয়তো জোগাড় করে দিয়েছে, এছাড়া আর কে দিবে? কিরণ অনেকক্ষণ চুপ থাকলো। খ্যাপাটে গলায় বলল, লাবণ্য একটা অসভ্য মেলক। হ্যাঁ, ওর সাথে তুই দেখা করবি? তোর সাথে এই ব্যাপারে কিছু বলতে আমার সত্যি বিরক্ত লাগছে। এসব আমার কাছে বলিস না। কিরণ একটু থেমে দ্বিগুণ রাগ নিয়ে আবার বলল, তোর কি বিবেক বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে দিন দিন? হ্যাঁ। লাবণ্যের প্রসঙ্গে আসার পর অরুণীর বিষয়টা চাপা পড়ল। এর ভিতর আদিল সজল আসে। অনেক রাত পর্যন্ত আড্ডা চলে। লাবণ্যে কিংবা অরুণী কারো বিষয় নিয়েই কথা হয়নি আর। অরুণী অন্ধকারে চোখ দুটো মেলে শুয়ে আছে। রুদ্রকে নিয়ে ভাবতে না চাইলেও অবাধ্য ভাবনা চিন্তাগুলো জেঁকে ধরে আছে অরুণীকে। কষ্ট হচ্ছে অরুণীর, বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে। সকালবেলা শাহেদ আহমেদের ডাকে ঘুম ভাঙে অরুণীর। একদিন পরপর রুদ্র পড়াতে আসবে, তাই আজ আসেনি। নাস্তার টেবিলে বসে অরুণী সংকোচ আর ভয় নিয়ে শাহেদ আহমেদের উদ্দেশ্যে বলে, আব্বা, রুদ্র ভাইয়ের কাছে পড়তে ভালো লাগছে না, নতুন কোনো টিচার। গর্জে ওঠে শাহেদ আহমেদ। থাপ্পড় দিয়ে দাঁত বের করে, থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব, বদমাইশ মেয়ে। অরুণী আর কিছু না বলে চুপচাপ খাবার গেলে। শাহেদ আহমেদ কতক্ষণ রাগে বিড়বিড় করল, তারপর আবার বলে উঠল, এবার যদি কোনো ধরনের ফাজলামি করিস, অরণি খারাপ হবে। অরুণী মুখ ভার করে খাবার প্লেটের দিকে তাকিয়ে আছে, আর কিছু বলার সাহস পেল না। কলেজ থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে দেখা হলো রুদ্রের সাথে। রুদ্র অরুণীকে দেখেনি। রুদ্রের কানের কাছে ফোন। অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। রুদ্রকে সর্বপ্রথম এখানেই দেখেছিল অরুণী। কানের কাছে মোবাইল ছিল, মুখে হাসি। একটা গেজ দাঁত অরুণীর দৃষ্টি থামিয়ে দিয়েছিল। কার সাথে এভাবে কথা বলছে রুদ্র? নিজেকে এবার নির্বোধ মনে হচ্ছে অরুণীর। অরুণী কখনো জানার চেষ্টাও করেনি রুদ্রের গার্লফ্রেন্ড আছে কিনা। রুদ্র শুধু একবার বলেছিল ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। হতে পারে মানুষটা আবার ফিরে এসেছে, নয়তো
হয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছে। এরকম অনেক কিছু হতে পারে। বাসস্ট্যান্ড থেকে কয়েক পা এগিয়ে রুদ্র একটা শপিং মলের কাছের সামনে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্তের পর রুদ্রের সামনে একটা রিক্সা এসে থামল। লাবণ্য রিক্সা থেকে নেমে মৃদু হাসল রুদ্রের দিকে তাকিয়ে। অরুণীও দুইজনের দিকে তাকালো বার কয়েক। অরুণীর বুকের ভিতরটা ভারী হয়ে আসছে। দ্রুত হেঁটে চলে যায় সেখান থেকে। লাবণ্যের সাথে দেখা করার কোনো রকম ইচ্ছে ছিল না রুদ্রর, তবুও দেখা করেছে কৌতূহল থেকে। লাবণ্য কেন দেখা করার জন্য এত তোড়জোড় চেষ্টা করছে? কি বলবে লাবণ্য? লাবণ্য দাঁড়িয়ে আছে রুদ্রের সামনে। রুদ্র একবার তাকালো, বুকের ভিতর হু হু করে উঠল কয়েক মুহূর্তের জন্যে। লাবণ্য বলল, চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ শিওর, এভাবে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না। লাবণ্য আর রুদ্র পাশাপাশি হাঁটছে, দুইজনই নিশ্চুপ। লাবণ্য হাঁটতে হাঁটতে ডাকল, রুদ্র। রুদ্র ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো লাবণ্যের দিকে। বলো। লাবণ্য কিছু বলল না। বোঝা গেল দুইজনের মধ্যকার নিরাপত্তা ভাঙতে অকারণেই ডেকেছে। লাবণ্য কিছুক্ষণ পর রুদ্রের দিকে তাকাচ্ছে, তীক্ষ্ণ দৃষ্টি লাবণ্যের। রুদ্রের মেজাজ বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে ব্যর্থ হলো। মিনিট 10 হেঁটে রুদ্র থামল, বলল, ওই দিকটাই চলো, নিরিবিলি আছে। লাবণ্যের কাছ থেকে হাত 3 দূরত্ব রেখে বসে রুদ্র গাঢ় স্বরে বলল, কি বলবে বলো, শুধু শুধু সময় নষ্ট করো না, কাজ আছে আমার। লাবণ্য কিছুক্ষণ চুপ থেকে সংকোচ ভরা গলায় বলে উঠল, আমরা সম্পর্কটা আবার শুরু করতে পারি না? কথাটা বলে রুদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য শঙ্কিত দৃষ্টিতে তাকায় লাবণ্য। রুদ্র স্বাভাবিক গলায় বলল, এই কথা বলার জন্য ডেকেছো? রুদ্র হেসে আবার বলল, আচ্ছা লাবণ্য, তোমার কি মনে হয় তোমার প্রতি প্রেম ভালোবাসা থেকে আমি এখানে দেখা করতে এসেছি? আমি কৌতূহল থেকে এসেছি। তুমি কিসের জন্য কিংবা কি বলার জন্য দেখা করতে চাচ্ছ সেসব জানার এবং শোনার কৌতূহল। তোমার মতো একটা পতিতা লেভেলের মেয়ের সাথে আমি আবার সম্পর্কে যাব? উচ্চস্বরে হেসে ওঠে রুদ্র, দুর্ভেদ্য সেই হাসি। এত সব কঠিন কথা কত সাবলীল আর সহজ ভঙ্গিতে বলে যাচ্ছে রুদ্র। লাবণ্যের চোখে মুখের দুরাবস্থা, অপমানে থমথমে লাবণ্যের মুখ। ধীরে ধীরে সেটা ক্রোধে পরিণত হয়। রোষপূর্ণ গলায় চেঁচিয়ে বলল, রুদ্র, মুখ সামলে কথা বলো, সীমা অতিক্রম করছো তুমি। রুদ্রের চেহারার দ্বিগুণ রোষ। মুখ সামলে ভদ্রভাবে কথা বলছে। আমি যা বলেছি তা কি মিথ্যে? আর আদিল তোমায় কি বলেছে? বলেছে যে আমি তোমার জন্য এখনো কষ্ট পাই, তোমায় ভুলতে পারিনি, তোমায় এখনো ভালোবাসি। রুদ্র একটু থেমে আবার বলে, তোমায় ভুলতে পারিনি, তোমার জন্য কষ্ট পাই। এর মানে তো এই না যে তোমার সাথে আবার সম্পর্কে জড়াবো। তুমি আমার জীবনের একটা যন্ত্রণাময় অধ্যায়, যে অধ্যায় মুছে ফেলতে পারছি না, আবার নতুন করে সূচনা করার কথাও ভাবতে পারছি না। তোমার মতো জঘন্য একটা মেয়ের সাথে আবার আমি যে লাবণ্যকে ভুলতে পারছি না, সে লাবণ্য তো তুমি নও। তারপর কিছুক্ষণ লাবণ্যের সাথে তর্কাতর্কি চলে। এক পর্যায়ে রুদ্র নিজের এতদিনের জমানো রাগ, ক্ষোভ, জেদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আচমকাই লাবণ্য গালে সজোরে কয়েকটা চড় মেরে বসে। রুদ্রের চোখ জোড়া ফার্নেসের চুল্লির মতো ধিক ধিক করে জ্বলছে। চড়ের আঘাতে লাবণ্যের গালে সমান্তরাল কালশিরা পড়ে যায়। লাবণ্য নিশ্চুপ। রুদ্রের চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায় না। রুদ্র বসে না আর সেখানে, এলোমেলোভাবে পা ফেলে চলে যায়। একদিকে ক্রোধ, অন্যদিকে যন্ত্রণা, সবকিছু অসহনীয় লাগছে রুদ্রের কাছে। অরুণী খাটে উপর হয়ে শুয়ে আছে, আধবোঝা চোখ দুটো পিটপিট করে জ্বলা দীপকের ন্যায়। কিছুক্ষণ পরপর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে বুক চিরে। ঝোড়ো হাওয়ার মতো তীব্র বেগে হু হু করে চাপিয়ে রাখা কান্না বেরিয়ে আসতে চাচ্ছে। না কাদার দৃঢ় প্রতিজ্ঞায় ঠোঁট কামড়ে শুয়ে থাকে অরুণী। শুধু বুঝতে পারছে ওর হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমশ আঘাত করে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে অরুণী। কষ্টগুলো যত চাপিয়ে রাখতে চাচ্ছে ততই যেন প্রখর হচ্ছে। এই পর্যায়ে বাধাপ্রাপ্ত হয়ে থাকা কান্নাগুলো অরুণীর বন্ধ চোখের কোটর বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। বালিশে শক্ত করে মুখ গুজে থাকে অরুণী। কান্নার বেগে শরীরটা কাঁপছে, শ্বাস রুদ্ধ হয়ে আসছে বারংবার। রুদ্রর বিষয়টা তো ভুলে থাকতে চেয়েছে এতদিন, তবুও রুদ্রের জন্য কেন কাঁদছে? রুদ্রর প্রেমিকা থাকতেই পারে, এটা স্বাভাবিক। নিজের মনকে প্রবোধ দিচ্ছে অরুণী, কিন্তু মন যে বড্ড অবুঝ জিনিস।
অরুণীর মনে হচ্ছে এই অসহনীয় যন্ত্রণায় ওর প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। জোরে জোরে শ্বাস ফেলছে। গোসল খাওয়া দাওয়া সব ভুলে রুম বন্ধ করে সারা দিন শুয়ে রইল অরুণী। রুদ্রকে ভুলতে না পারলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না। কিশোরী মনের ভালোবাসা একটু বাড়াবাড়ি রকমের হয়, তার উপর এত পাগলামি করেও ব্যর্থ হওয়া, বারবার অবহেলিত হওয়া। অরুণীর বিধ্বস্ত অবস্থা। রাতে 1:30 পেরিয়ে গেছে, তবুও ঘুম আসছে না। কষ্টগুলো অসহ্য লাগছে অরুণীর কাছে। হঠাৎ ফোন বেজে ওঠে অরুণীর। কান্নার ফলে ফুলে যাওয়া চোখ দুটো টেনে টেনে মেলে। এত রাতে কে ফোন দিবে, এটা ভাবতে ভাবতে অরুণী ফোন রিসিভ করে। ওপাশ থেকে হ্যালো বলতেই অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এ যে রুদ্রের গলা। অরুণী ক্ষীণ গলায় প্রশ্ন করে, আপনি আপনি এত রাতে কেন ফোন দিয়েছেন? অরুণীর গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কান্না চাপিয়ে কথা বলছে। রুদ্র বলে, কয়েকদিন ধরে কি হয়েছে তোমার বলো তো? এত রাত পর্যন্ত তুমি সজাগ কেন? কাঁদছো কেন? অসহ্য লাগছে রুদ্রের কথা অরুণীর কাছে, তীব্র অসহ্য। অরুণী কঠিন স্বরে বলে, তার আগে বলেন আপনি কেন আমার কাছে ফোন দিয়েছেন? আচ্ছা, আপনি চাচ্ছেনটা কি? সমস্যা কি আপনার? আপনি বুঝতে পারছেন না আমি নিজেকে শুধরে নিতে চাচ্ছি? খামখেয়ালির বশে করা যে পাগলামিগুলো আমার প্রতিনিয়ত কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো মুছে ফেলতে চাচ্ছি। এক শ্বাসে কথাগুলো বলে থামে অরুণী। রুদ্র নিচু গলায় বলল, অরুণী, কান্না থামাও। অরুণী ধৈর্যচ্যুত হয়ে চেঁচিয়ে বলে, সহানুভূতি দেখাচ্ছেন? কিসের জন্য সহানুভূতি দেখাচ্ছেন? আমি তো এখন আপনাকে কোনো রকম বিরক্ত করছি না। তবুও কি সমস্যা আপনার, বলবেন একটু? অরুণীর হঠাৎ এই ধরনের মেজাজের কারণ বুঝতে পারছে না রুদ্র। অরুণী আগে কখনো এভাবে কথা বলেনি। রুদ্র শান্ত গলায় বলল, এত রেগে আছো কেন তুমি? আর এত রাত পর্যন্ত সজাগ কেন তুমি? কাঁদছো কেন? অরুণী পাল্টা প্রশ্ন করে, আপনি কেন এত রাতে ফোন দিয়েছেন? আমি তো বলেছি আমি আমার সমস্ত কাজের জন্য দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। অরুণীর গলায় তীব্র ক্ষোভ, অতিরিক্ত রাগে দিশেহারা হয়ে অরুণী ওর ফোনটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারে গায়ের সমস্ত শক্তি দিয়ে। ফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রুদ্র হতভম্ব হয়ে থাকে। অরুণীর হঠাৎ এই আচরণের কারণ বুঝতে পারছে না। অরুণী কাঁদছে কেন? অদ্ভুত এক কারণে রুদ্রের মনটা ছটফট করতে লাগলো। অরুণীর হঠাৎ এই পরিবর্তন ভালো লাগছে না রুদ্রের। এত কষ্ট পাচ্ছে কেন অরুণী? অন্যদিকে লাবণ্যের বিষয়টাও না চাইতেও রুদ্রের মস্তিষ্কে সূক্ষ্ম চিন্তার সৃষ্টি করেছে। লাবণ্য নামক অধ্যায়টা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করছে। সকালে বিধ্বস্ত রূপে রুদ্রের সামনে যায় অরুণী। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে লাল টকটকে হয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে, দৃষ্টি রক্ত শূন্য। অরুণীর দিকে তাকাতেই রুদ্রের দৃষ্টি থেমে যায়। কপাল ভাঁজ করে তাকিয়ে আছে রুদ্র। অস্থির গলায় প্রশ্ন করে, অরুণী, কি হয়েছে তোমার? কালকে রাতে কি হয়েছিল? অরুণী দুর্বল গলায় বলে, আপনাকে বলেছি না আমায় পড়াতে আসবেন না, তবুও কেন এসছেন? রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে রইল চমকিত হয়ে। অরুণীর এই অবস্থা দেখে খারাপ লাগছে রুদ্রের। মেয়েটাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এসব ভাবতে ভাবতে রুদ্র বলে, আমার উপর এত রেগে আছো কেন? চেহারার এ কি হাল করেছো তুমি? রাতে ঘুমাওনি? অরুণী কোনো জবাব দিল না। রুদ্র অস্থির হয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। রুদ্র আবার বলল, এই অরুণী, এদিকে তাকাও, কি হয়েছে বলো? অরুণী নোট খাতাটা খুলে বলে, কিছু হয়নি স্যার, এই অঙ্কটা বুঝিয়ে দিন। রুদ্র অরুণীর হাত থেকে খাতাটা নিয়ে বুঝিয়ে রাখল। জোর গলায় বলল, কি হয়েছে তোমার সেটা আগে বলো। অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র আবার বলে, তোমায় কিছু না বলে হারিয়ে গিয়েছিলাম, যোগাযোগ করিনি, এজন্য এত পাগলামি করছো? প্রতিদিন রাতে ফোন দিব এখন থেকে, আর এইভাবে যোগাযোগ বন্ধ করব না। রুদ্রের অবাক দৃষ্টি অরুণীর দিকে। আজ হঠাৎ উপলব্ধি করছে অরুণীকে। এই মেয়েটা সামান্য কারণে এত কষ্ট কেন পাচ্ছে। অরুণী হালকা গলায় বলে, আপনার সাথে আমি রাগ অভিমান কেন করব? অযৌক্তিক কথা কেন বলছেন? আপনি আমায় কেন ফোন দিবেন? অরুণী কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আপনার প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে। আপনার হাসিটা দেখে ভালো লেগেছিল, আর সেই সামান্য ভালো লাগার জন্য শুরু করি পাগলামি। আপনার ফলো করতে করতে গেলাম।
আপনি যে বাসায় ঢুকেছেন সেই বাসাটা চিনে রাখি, তারপর সেই বাসায় যাই। দারোয়ান ঢুকতে দেবে না, তারপর বাসার মালিককে 9-6 বুঝিয়ে বাসার ভেতর ঢুকে পড়ি, কিন্তু আপনাকে খুঁজে পাওয়া হলো না সেদিন। এরপরে আবার যাই সেখানে, কিরণ ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বার নিই, সেটা বন্ধ থাকে। এরপর আর খোঁজ পাই না আপনার। হঠাৎ করে রেস্টুরেন্ট দেখা হয়ে যায় আপনার সাথে, আপনার কাছ থেকে টাকা ধার নিই, আমজাদ স্যারের বাসায় পাঠিয়ে বোকা বানাই আপনাকে। এসব করে আমি আনন্দ পেতাম। এই খামখেয়ালিগুলো ধীরে ধীরে অদ্ভুত ভালোবাসায় পরিণত হয়। আপনি যে দোকানে চা খান সেই দোকানের কাছ থেকে আপনার নাম জানি। দারোয়ানকে ঘুষ দিয়ে চিঠি পাঠাতাম। আরও কত পাগলামি করেছি। ট্রেনে দেখা, নিম্মি আপার বিয়েতে দেখা, সব স্বপ্নের মতো ছিল। আপনি আমার আশেপাশে থাকলে কেমন এক অনুভূতিতে আমার চারদিক আচ্ছন্ন হয়ে যায়। আমি কখনো তেমনভাবে জানতে চাইনি আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। গার্লফ্রেন্ড থাকবে না এ কি করে হয়? যদি জানি কষ্ট পাবো, তাই জানার চেষ্টা করিনি। আপনি এমন একটা কঠিন মানুষ, নীরবে। আমি বুঝে গেছি আপনি আমার ধরাছোঁয়ার বাইরে, তাই নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আবার এমনও হতে পারে আপনি খুব আবেগী, সহজ একজন মানুষ। হয়তো আমায় ভালো লাগে না আপনার, তাই এভাবে অবজ্ঞা করেছেন। অরুণী থামে, রুদ্রের দিকে না তাকিয়েই আবার বলে, এসব বলার কারণ কি জানেন? কারণ হলো আমি সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিষয়টা এখানেই শেষ হয়ে যাক। আপনি আমায় আর পড়াতে আসবেন না দয়া করে। আমি আর কখনো আপনার সামনে পড়তে চাই না। রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে আছে। রুদ্র কিছু বলতে গেলে অরুণী থামিয়ে দেয়। বিষণ্ণ মুখে ম্লান হেসে বলে, আসলেই আমার ভেতর পরিপক্কতা নেই, কমন সেন্সটুকুও নেই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এমন নির্লজ্জ হয়? কি সব হাস্যকর পাগলামি করেছি। অরুণী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হঠাৎ দৌড়ে নিজের রুমে চলে যায়। রুদ্রের নির্বুদ্ধি হয়ে যায়। অরুণীর বলা কথাগুলোতে আচ্ছন্ন হয়ে আছে রুদ্র। অরুণীর বলা কথাগুলো তোলপাড় শুরু করে দিল রুদ্রের বুকে। অরুণী কি রুমে গিয়ে আবার কাঁদছে? অরুণীর ম্লান বিষণ্ণ মুখটা বারবার রুদ্রের চোখের সামনে ভেসে আসছে। রুদ্র অনুভব করলো অরুণীর এই বিষণ্ণতায় ওর যন্ত্রণা হচ্ছে, অরুণীর এই কান্নায় ওর কষ্ট হচ্ছে। রুদ্রের এই ভাবনার ব্যাঘাত ঘটিয়ে শাহিদ আহমেদ রুমে ঢুকে পড়ল। রুদ্র, তোমার ছাত্রী কোথায়? রুদ্র অপ্রস্তুতভাবে তাকায়, বলল, রুমে গেছে। তোমার কাছে বলে গেছে? হ্যাঁ। অনেকক্ষণ হয়ে গেল অরুণী আসছে না দেখে শাহিদ আহমেদ তীব্র মেজাজ নিয়ে অরুণীর রুমে গেল। গিয়ে দেখে অরুণীর বেহাল দশা। মেয়ের এই অবস্থা দেখে শাহিদ আহমেদের দৃষ্টি কোমল হয়ে গেল। অস্থির গলা সেলিনা আহমেদ আর সূর্যকে ডাকল। এদিকে রুদ্র বসে বসে অরুণীর জন্যে অপেক্ষা করছে। অনেক কিছু বলার আছে অরুণীকে, আজ বলবে সব। রুদ্রের অপেক্ষার প্রহর কাটছে না যেন। রুদ্রের এই মুহূর্তে শুধু মনে হচ্ছে অরুণীর কষ্টে ওর কষ্ট হচ্ছে ভীষণ। শাহিদ আহমেদ এমন হন্তদন্ত হয়ে ডাকলে সেলিনা আহমেদ আর সূর্য ঘাবড়ে যায়। কি হলো হঠাৎ? কি হলো না হলো এই শঙ্কা নিয়ে অরুণীর রুমের দিকে যায়। শাহিদ আহমেদের ডাক রুদ্রের কানেও পৌঁছয়। রুদ্র চমকে ওঠে। কি হলো অরুণীর? রুদ্র ভাবছে অরুণীর রুমে যাওয়া কি ঠিক হবে? সেলিনা আহমেদ দেখে অরুণীর নিস্তেজ শরীর, ক্লান্তি চাহনি। মনে হচ্ছে কোনো কঠিন রোগে আক্রান্ত মুমূর্ষ রোগী। সূর্য হকচকিয়ে অরুণীর পাশে বসে বলল, অরু, কি হয়েছে? একই প্রশ্ন কয়েকবার করল সূর্য। অরুণী নিচু গলায় বলল, শরীর খারাপ লাগছে দাদা। শাহিদ আহমেদ সেলিনা আহমেদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অরুণী কয় বেলা ধরে খাচ্ছে না, মেয়ের খেয়াল রাখো তুমি। সবার চেঁচামেচি শুনে রুদ্র সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অরুণীর রুমের দিকে যায়। সবার অস্থির অবস্থা, সবার দৃষ্টি অগোচরে। অরুণী একবার তাকালো রুদ্রের দিকে। রুদ্রর সাথে চোখাচোখি হতেই দৃষ্টি ফিরিয়ে নেয়। রুদ্র সবাইকে উপেক্ষা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে। শুধু ভাবছে এই অদ্ভুত রকমের পাগলামি করা মানুষটাকে ভালোবাসা উচিত। কিছুক্ষণ পর রুদ্র ভাবল এভাবে অরুণীর রুমে দাঁড়িয়ে থাকা সমীচীন নয়। কিছুটা অস্বস্তিতে পড়ল রুদ্র। বাসায় চলে যাবে? এসব ভাবতে ভাবতে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল,
আন্টি আজ তাহলে আমি আসি, অরুণী তো অসুস্থ। সেলিনা আহমেদ অরুণীর পাশ থেকে উঠে রুদ্রের দিকে এগিয়ে গেল। এর ভিতর শাহিদ আহমেদ বলে ওঠেন, রুদ্র, আজকে থেকে যাও আমাদের বাসায়, দুপুরে খেয়ে যেও। রুদ্র প্রত্যুত্তরে হাসল। সেলিনা আহমেদ রুদ্রের কাছে এসে বলল, সেটা নাস্তা খেয়ে তারপর যাবে। এসব কথার ভিতর রুদ্র বার কয়েক তাকালো অরুণীর অরুণী রুদ্রের দিকে তাকালো না। ধরণীর সমস্ত অভিমান অরুণীর হৃদয়ে ভর করেছে যেন। অরুণীর মুখাবয়বে স্পষ্ট ফুটে উঠেছে রুদ্রের প্রতি তীব্র অভিমান। রুদ্র ব্যস্ত গলায় বলল, না আন্টি আজ খাবো না, অন্য দিন। সেলিনা আহমেদের কথা উপেক্ষা করে রুদ্র বেরিয়ে পড়ল। রুদ্র ধীর পায়ে অমনোযোগীভাবে হাঁটতে লাগলো। অরুণীকে নিয়ে নানান চিন্তা ভাবনায় বিবস্ব হয়ে থেকে পথ এগুতে থাকে। অরুণীর হাস্য উজ্জ্বল মুখ, চঞ্চল চাল চলন সব নতুন রূপে আজ রুদ্রের চোখে ভাসছে। রুদ্র হঠাৎ নিজের উপর বিরক্ত হলো। অরুণীর সাথে যোগাযোগ বন্ধ করা উচিত হয়নি। অরুণীর এই নির্জীব চুপচাপ অবস্থা দেখে রুদ্রের মনে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। অরুণীর চঞ্চলতাই সুন্দর, চঞ্চলতাই অরুণীর সৌন্দর্য। রুদ্র ভার্সিটিতে গিয়ে দেখে কিরণ বেশ গম্ভীর হয়ে আছে। কিরণের এই গম্ভীর রূপ রুদ্রের কাছে একদম নতুন। অরুণীর বিষয়টা নিয়ে রুদ্র মনে মনে অস্থিরতায় ভুগছে। এসব কিরণের কাছে বলতে গিয়েও বলল না, জিজ্ঞেস করল, কি হলো তোর হঠাৎ? কিরণ গম্ভীর গলায় উত্তর দিল, দোস্ত, এবার বোধহয় আমার ব্রেকআপটা হয়ে যাবে রে। রুদ্র চমকে উঠে বলল, কি বলিস? কেন? কি কারণে ব্রেকআপ হবে? কিরণের গলার গাম্ভীর্য ভাব আরো ভারী হয়। আমি নীলাকে অসম্ভব মেয়ে লোক বলছি তাই। রুদ্র শব্দ করে হেসে ওঠে। কিরণ বিরক্ত হয়ে তাকায় রুদ্রের দিকে। রুদ্র বলে, অশুভ মেয়ে লোক তো একটা নিরীহ গালি, আর এই গালির আবিষ্কারকও তুই। সামান্য এই গালিতে যদি ব্রেকআপ হয়ে যায়, সে প্রেম থাকার চেয়ে না থাকাই ভালো। ব্রেকআপ হবে মানে? তুই তো জানিস আমি নীলাকে কত ভালোবাসি। তো অশুভ মেয়ে লোক বললি কেন? গার্লফ্রেন্ডটা হলো কাল নাগিনী, এদের দুধ কলা খাইয়ে পোষ মানিয়ে রাখতে হবে, আর সেখানে তুই গালি দিয়েছিস। ব্যাপারটা একদম অনুচিত। ব্রেকআপ তো হবেই। রুদ্রের গলায় কৌতুক ছিল। কিরণ গাঢ় স্বরে বলল, আরে ভাই, নীলাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম, খাওয়ার মাঝে নীলা বলে একটা চুমু দাও। চারদিকে কত মানুষ ছিল, ছি, কি অসভ্য মেয়ে লোকের মতো কথা। রুদ্র মনে মনে হাসল, বলল, কেন, তুই কি তোর গার্লফ্রেন্ডকে চুমুটুমু দিস না? এত সভ্য লোক তুই। দেই তো, তাই বলে রেস্টুরেন্টে বসে অত মানুষের মধ্যে? কিরণ একটু থেমে সন্দিগ্ধ হয়ে বলল, দোস্ত, আমার মনে হয় নীলা মাথা সমস্যা হয়েছে। নীলা তো আগে এমন অসভ্য মেয়ে ছিল না। রুদ্র হাসতে হাসতে বলল, তুই কি সত্যি ব্রেকআপ, মানে একদম ফাইনাল ব্রেকআপ পার্টি কবে দিবি তাই বল। কিরণ বিরক্ত মুখে বলল, ভাই মজা নিস না তোর, 4 ঘন্টা ধরে ব্রেকআপ চলতেছে। রুদ্র কিরণের কথার পিঠে আর কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে অরুণীর নম্বরে ডায়াল করলো। সুইচ অফ দেখাচ্ছে ফোন। রুদ্র বেশ কয়েকবার ফোন দিল। এর ভিতরে কিরণ উৎসুক গলায় জিজ্ঞেস করলো, দোস্ত, লাবণ্যকে থাপ্পড় দিয়েছিস? এসব আমার কাছে বললি না।